বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সেলিম ভাই, বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তাদের আচরণের ব্যাপারে আপনারা যেসব অভিযোগ তোলেন, আমরা দেখলাম এই নির্বাচনে আপনাদের দলেরও সেই রকম আচরণ। আমি বলি, আপনাদের দলের একজন প্রার্থী ছিল উত্তরে, দক্ষিণে, আপনারা তাকে বসে যেতে বললেন কেননা আপনাদের আরেকজন প্রার্থী আছে। তো এই যে চাপ দিয়ে বসিয়ে দেয়া, হ্যাঁ, নির্বাচনে দলীয় প্রভাব রাখা, দলের ভূমিকা রাখা, আপনারা তো এই আচরণগুলোরই সমালোচনা করেন। কিন্তু আমরা বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, কারণ আমরা প্রকাশ্যভাবেই ঘোষণা করেছি যে আমরা সিপিবি এবং বাসদ আমরা এই নির্বাচনে একসঙ্গে অংশগ্রহণ করব এবং উত্তরে আব্দুল্লাহ কাফি আমাদের ক্যান্ডিডেট এবং দক্ষিণে ফিরোজ আমাদের ক্যান্ডিডেট, বজলুর রশিদ ফিরোজ। আমরা জানতে পেরেছি রুহিন হোসেন প্রিন্স ওখানে দাঁড়াচ্ছেন। এটা প্রচারণায় এসেছিল, কিন্তু এটা তো পার্টি থেকে তো আমরা এটা অ্যানাউন্স করিনি, বা তার ক্যান্ডিডেচার সে তো নমিনেশন জমা দেয়নি, এবং তাকে সমর্থন করা না করার প্রশ্নটা তো আমাদের সামনে আসেনি। আমরা আরও চেষ্টা করেছিলাম বাম মোর্চার সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট করতে পারি কিনা, ওর জন্য আমাদের অনেক কিছু ওপেন করে রেখে আমাদের চলতে হয়। আমাদের প্রিপেয়ার ছিল যে বাসাদের সঙ্গে যদি আমাদের এগ্রিমেন্ট না হয় তাহলে আমাদের দলীয় ক্যান্ডিডেট হলে পরে আমরা দুই জায়গায় এটাই দেব। আবার যদি বাম মোর্চার সঙ্গে হতো তাহলে হয়তো আমরা আরও অ্যাডজাস্টমেন্টের ভেতরে আমরা চলে যেতে পারতাম। সুতরাং এটার ভেতরে তো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তো কোনো ব্যাপার নয়। এবং যদি কোনো সিদ্ধান্ত হয়, রুহিন হোসেন প্রিন্স সম্পর্কে হয়তো আপনি ইঙ্গিত করছেন, তো সে তো আমাদের দলেরই কেন্দ্রীয় কমিটির সদস্য, যে সিদ্ধান্ত হয় তাকে নিয়েই তো আমাদের এটা করা হবে, সেটা স্ট্যান্ড বাই। আপনি ছাত্র ছিলেন কিনা জানি না, কিন্তু আপনি থাকা অবস্থায় কোনো ছাত্র ছিলেন, কোনো ইলেকশনে, হল ইলেকশনে অংশগ্রহণ করেছেন, সবসময় অলওয়েজ একটা ডামি ক্যান্ডিডেট রাখতে হয়, বুঝছেন না? সেই জিনিসগুলো না করলে পরে এটা খুবই হয়। আমি একটু সলিমুল্লাহ খানের কাছে আসি। এই নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলোর যে আচরণ, সেইগুলোর সাথে বড় রাজনৈতিক দলগুলোর আচরণের আপনি কোনো তফাৎ দেখতে পান? আমার দেশীয় কথাতে আছে না, কান টানলে মাথা আসে। অর্থাৎ বড় দল যা করে ছোট দলগুলি অনেক সময় অনিচ্ছাসত্ত্বেও তা করতে বাধ্য হয়। কেমন করে হয়? একটা জিনিস শুধু তারা পারে না, বড় দল যত পয়সা খরচ করে তারা অত খরচ করতে পারে না, কিন্তু নিয়ম তো মেনে চলতে হবে একইভাবেই। যেমন আপনাকে এই যে ঢাকা শহরে এতগুলো ভোট কেন্দ্র, আপনার এজেন্ট দিলে 5,000 এজেন্ট দিতে হবে। বড় দলগুলি 5,000-এর জায়গায় 50,000 দিতে পারবে, কারণ তাদের টাকা আছে এবং তাদের কর্মী আছে। ছোট দলগুলো তা দিতে পারবে না। কিন্তু একটা জায়গায় তো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আমরা তো এখনও জানি যে নাটকটা আমাদের চলছে, যে প্রার্থীগুলো কোনো এই আন্দোলনের নামে, অমুক কমিটির নামে যাচ্ছে, কিন্তু তাদের পেছনে বড় বড় দলের সমর্থন আছে। এখন ছোট দলগুলো সম্পর্কে যে কথাটা আপনি বারবার বলতেছেন, যেন ছোট দলগুলোকে আপনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আচরণগুলো আমরা খুব বেশি বলছি তো, আপনার বলেছে আপনার যদি বড় যে আচরণ করবে, একটা কথা আছে আপনি আচরি ধর্ম অপরের শেখা। বড়গুলির আচরণ নিয়ে আগে আলোচনা করা দরকার, ছোটগুলির আচরণ তখন পরে আসবে। এই ছোটদের আচরণের প্রভাব বেশি দূর যাচ্ছে না, কারণ তাদের প্রভাব কম। বর্তমানে বাংলাদেশে এখন আমার যে রাজনৈতিক ব্যবস্থা আমরা পেয়েছি, এটাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা যেতে পারে। এইটা এখনো বহুদলীয় হয়নি, যদিও মুখে আমরা বলছি, কিন্তু এই নির্বাচনগুলি ছিল সুযোগ ছোট দলগুলির জন্য জনগণের সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি তুলে ধরার, এবং তাদের নয়, জাতির জন্য কোনটা প্রয়োজন। যেমন আমরা যারা এখানে বসে কথা বলছি, উনি সিপিবির সভাপতি, আমি তো কিছুই নই, আমি এখানে হাইতে একজন চাকরিজীবী শিক্ষক, কিন্তু আমার কথাটাও যে বলার সুযোগ আপনি দিচ্ছেন, এর মধ্যে এক ধরনের অগণতন্ত্র আছে। আপনি বলতে পারেন যে আপনি বলার কে, আপনি তো প্রতিনিধি নন, আমি তো পার্লামেন্টে গিয়ে বলতে পারবো না। অর্থাৎ কিন্তু মিডিয়ার সুযোগে আমিও কথা বলতে পারছি। এরকম বলছি যে আমাদের ক্ষুদ্র রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, যাদের দীর্ঘদিনের ঐতিহ্য আছে, ধরেন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি আছে এখন, আওয়ামী লীগ বা বিএনপি, তাদের সাথে তো প্রবীণ কমিউনিস্ট পার্টি বয়সের দিক থেকে সবচেয়ে, এখানকার যত রাজনৈতিক দল তার মধ্যে সবচেয়ে পুরনো রাজনৈতিক, হ্যাঁ পুরনো রাজনৈতিক দল। কিন্তু একথা তো স্বীকার করতে হবে, তার পার্লামেন্টারি প্রতিনিধিত্ব দুর্বল এবং তার সামাজিক প্রভাব অন্তত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দুর্বল। যদি শ্রমিক শ্রেণীর মধ্যে তার প্রভাব আছে, কিন্তু আমাদের দেশের রাজনীতিতে শ্রমিক শ্রেণীতে প্রভাব নেই। একটা মজার কথা শুনেন, এই যে আনিসুল হক সাহেব বললেন তার এত ভোট পাওয়ার পেছনে কি জানেন? খুব বিনয়ের সাথে বলছেন, খুবই বিনয়ী ভদ্রলোক, যে আমার 10,000 শ্রমিক আমার জন্য গোপনে কাজ করেছে। অর্থাৎ আমি তাদের কাজ করতে বলিনি, তারাই স্বতঃপ্রণোদিত হয়ে করেছে। তার 10,000 শ্রমিক মানে কি? অর্থাৎ তার কারখানায় কাজ করেন এমন 10,000 শ্রমিক। কিন্তু শ্রমিকদের তো নিজস্ব রাজনীতি আছে। এই যে দুদিন পরে আসছে 1 মে দিবস, বাংলাদেশে দেখবেন
এইটা এক অদ্ভুত নাটক হবে। মার্কিন দেশে এই মে দিবসের ইতিহাস আছে, কিন্তু মার্কিন দেশে মে দিবস পালিত হয় না। খুব সংক্ষেপে বললাম, তারা সেটাকে বিনিময় করেছে শ্রম দিবস বলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের জন্য, কারণ ঐতিহ্যটা তারা ভুলিয়ে দিতে চায়। আমি এই জন্যই বলছি বর্তমান নির্বাচনে এখন যে আলোচনার টপিকটা হচ্ছে এটা কিন্তু আসল ইস্যুগুলোকে ভুলিয়ে দেবে। মনে হচ্ছে নির্বাচনে এই যে ভোট ডাকাতি, ভোটের কারচুপি, এটাই আলোচনার প্রধান উৎসী হয়ে উঠবে। আসল কথা হচ্ছে কি আলোচনা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সীমিত থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ এই ক্ষুদ্র দলগুলির প্রশ্নটা উত্থাপন করার জন্য। তাদের আচরণ কোন দিক থেকে আপনি খারাপ দেখলেন, অর্থাৎ প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে? আমি খারাপ বলছি না, আমি বলছি যে তারা যেসব সমালোচনা করে সেসব সমালোচনার দোষে তারাও দুষ্ট কিনা। না, তারা টাকার খেলা, টাকার খেলা না, তাহলে পেশি শক্তি, মাসল পাওয়ার, বা অফিসারদের কিনে নিয়ে ম্যানিপুলেশন, প্রশাসনিক ম্যানিপুলেশন বা ধর্মের ব্যবহার, মোটেই না। আপনি এই সিটি নির্বাচনকে অনেকেই এখন প্রশ্নটা তুলছেন যে রাজনৈতিক দলের প্রতীকের অধীনে আনা যায় কিনা, আপনি কি এটার সাথে? অবশ্যই, এটা আমাদের বহুদিনের পুরানো দাবি, এবং এটা পৃথিবীর অধিকাংশ দেশে স্থানীয় সরকারের নির্বাচন, আপনি গ্রেট ব্রিটেন দেখেন, স্থানীয় সরকার নির্বাচন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি তাদের ক্যান্ডিডেট দিচ্ছে। আপনি ইন্ডিয়াতে দেখেন, সেখানে পঞ্চায়েত ইলেকশনে তারা দলীয়ভাবে দিচ্ছে। আমাদের এখানে দলীয়ভাবে হওয়া উচিত। এটা একটা কথা অদ্ভুত অদ্ভুত যুক্তি দেওয়া হয় যে এটা যদি দলীয় করা হয় তাহলে বলে ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, যারা রাজনীতির বাইরে, খারাপ লোকেরা রাজনৈতিক দল করবে আর ভালো লোকরা রাজনীতির বাইরে থাকবে। এটা বিরাজনীতিকরণ, ডিপলিটিক্যালাইজেশনের একটা সূক্ষ্ম প্রয়াস বলে আমি মনে করি। কিন্তু সব রাজনৈতিক দলই এটার পক্ষে হওয়া সত্ত্বেও এটা হচ্ছে না। স্থানীয় সরকার যদি বলেন বা ঢাকা সিটির কথা বলেন, এইটা কি খালি এক্সিকিউটিভ অ্যাকশন, নাকি ঢাকা সিটি কোন ধারায় পরিচালিত হবে, কোন ফিলসফিতে পরিচালিত হবে, কোন স্ট্র্যাটেজি ধরে তার ডেভেলপমেন্ট ওয়ার্ক চলবে, এই ইস্যুগুলো আপনি জনগণের রায় নিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে পরে কিন্তু আপনাকে সেখানে পলিটিক্যাল আইডিওলজিক্যাল ইস্যুস আসতে বাধ্য, এবং সেটাকে যদি আপনার পলিটিক্যাল ইনস্টিটিউশনালাইজ করার সুযোগ না দেন তাহলে পরে কিন্তু একটা ডিপলিটিক্যালাইজেশনের ধারায় আপনি উৎসাহিত করছেন, এবং সেটা কোনো ক্রমেই উচিত বলে আমি মনে করি না। আমাদের সংবিধানে দেখবেন সেখানে আলাদা একটা অধ্যায় আছে, উইথ এ সেপারেট হেডিং, আলাদা একটা চ্যাপ্টার, স্থানীয় সরকার। কোন দেশের কনস্টিটিউশনে আমার জানা মতে এরকম আলাদা করে একটা চ্যাপ্টার করে এটা কিন্তু নাই। এটা দিয়ে বোঝা যায় যে ৭২ সংবিধানে স্থানীয় সরকার ইজ নো লেস এ সরকার দ্যান দ্য ন্যাশনাল সরকার, এবং তার নিজের এখতিয়ারের ভেতরে সেই কিন্তু সার্বভৌম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার অধিকারী, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতাটা প্রয়োগ করতে হবে কতগুলো পলিসিগত কাঠামোর ভিত্তিতে। এই পলিসি সম্পর্কে সিদ্ধান্ত নিবে কে? আমি তো মনে করি স্থানীয় সরকার মন্ত্রণালয়, এইটাকেই উঠিয়ে দেওয়া উচিত। ওয়াই এ মন্ত্রণালয়? স্থানীয় সরকার ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং সেটার উপরে কোনো মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। কিংবা ঢাকার ইলেকশনে একটা মেজর এজেন্ডা ছিল যে আমাদের নগর সরকার প্রতিষ্ঠা করার বিষয়, খুবই জাস্টিফাইড ডিমান্ড। আপনি এখানে ওয়াসার কাজ, ডেসার কাজ, আপনার গ্যাসের কাজ, অমুক কাজ, এতগুলো সংস্থা ঢাকার মানুষকে সেবা দিচ্ছে, এই সমস্তগুলোই হলো স্ব মন্ত্রণালয়ের অধীনে চলে, এবং সেটা হলো কেন্দ্রীয় সরকারের কতগুলো এখতিয়ারের ভেতরে। তাহলে পরে সেখানে বেচারা মেয়র ঢাকা শহরের নাগরিক সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেবে কিভাবে? এবং এই ইস্যুটা সামনে আনতে হলে পরে ডিবেটটা কখন হবে? ডিবেটটা করতে হবে কিন্তু আপনি যখন এটা নিয়ে কারো ডিবেট করার দরকার পড়ে বলে তো মনে হয় না। সবাই এ ব্যাপারে মনে হয় একমত যে নগর সরকার দরকার, কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখি নিয়ে কোনো পদক্ষেপ সবাই একমত হয় না। আমাদের এমপি সাহেবরা তাদের এমপি তন্ত্রের কর্তৃত্বকে খর্ব করে তারা সরাসরি প্রকাশ্যে এর বিরোধিতা করেন, এটা আমি দেখি। কিংবা আমাদের ব্যুরোক্রেসি, সেন্ট্রাল ব্যুরোক্রেসি, তারা তাদের নিয়ন্ত্রণ, এবং এইটা নিয়ন্ত্রণের আরেকটা লোভনীয় দিক আছে, কারণ আপনি 10% 2% এখান থেকে আদায় করে নিতে পারবেন, এবং সেই কারণে এই জিনিসগুলো তারা ব্যুরোক্রেসির স্বার্থ থাকতে পারে, কিন্তু ব্যুরোক্রেসির কিন্তু নিজস্ব কণ্ঠস্বর নাই। আমরা আরো আলোচনা জারি রাখবো। তাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীরা তাদের স্বার্থটাকে উচ্চারিত করে থাকে। আমরা একটা বিরতির পর এ নিয়ে আরো আলোচনা করব। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরই, সঙ্গে থাকুন।